নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটা তেমন ভালো ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছে মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়িতে গেলাম। তারানাথ একাই ছিল। আমায় দেখে বলল, এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাচ্ছি, এমন সময় প্রচণ্ড বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় একেবারেই উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরেই এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাব ওই রকমই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় করে কেউ আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব পাল্টে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার ইচ্ছে দুজনের মনেই উদয় হলো। তাই ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গি মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি বিভিন্ন রকমের কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম তা বুঝতেই পারিনি। তারানাথ বেশ বড় জ্যোতিষ ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব তা আশা করা আমার পক্ষে অস্বাভাবিক ছিল না। কিন্তু তার বদলে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করল তার জন্য আমি সত্যি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখে কথা শুনে আমার সেই দিনই মনে হয়েছিল একটা কিছু ঘোর দুঃখ সে তার মনে চাপা দিয়ে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়েও যেন কি একটা বলি করেও সে বলেনি আমাদের। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে পুরনো স্মৃতির পুনরুদ্বোধন করার মতোই কঠিন। তাছাড়া আমার মনে হয় লোককে সেই সব গল্প বিশ্বাস করানো খুব কঠিন। বললাম, তা জ্যোতিষী মহাশয়ের এই সম্বন্ধে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে। তারানাথ উত্তরে বলল, অভিজ্ঞতা একটাই আছে এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, এই কোনো ট্র্যাজিক গল্প বলবেন না তো মশাই। প্রথমে নিশ্চয়ই একটা মেয়ের সাথে প্রেম হলো, তা অবশ্যই মারা গেল। আরে এইসব গল্প ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানা করে পরোটা ও চাল ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল,
কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? ইস, এ বাবা, চারির কাছে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। আমি বললাম, এই রে, একদম ভুলে গেছি গো চারিমা, আসলে আজ ফুটবলের ভি ছিল। আচ্ছা, কাল ঠিক এনে দেবো তোমায়। চারি দাঁড়িয়েই ছিল। তারানাথ বলল, চারিমা, যা তো, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে তাকিয়ে বলল, ছেলেপিলের সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও। পরোটাখানা না ফেলতে পারবে না। ইয়াং ম্যান তোমরা, এখন খাওয়ার বেলা অমন, ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পর তারানাথ তার গল্প শুরু করল। বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবারে গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় নিম্নতন্ত্রের সাহায্যে ইন্দ্রজাল দেখিয়েছিল, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্স দালাল দেখলাম, দৈবী ওষুধের মাদুলি বিক্রেতা দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ, ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় দেখি একটা পুঁটুলি বাগিয়ে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ির ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বললাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, ওয়ে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করকে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন ৫টা নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। ৩ মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক রকম ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালো। বলল,
তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, নইলে বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়েই যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলোই বা কেমন করে এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলাম। তার পরদিন রাত্রে আমি ঘুমোলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে এত কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা, যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটা ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। সেদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব সুন্দর সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনে ওই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গারোয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে
পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলাম, হে আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমন তার দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগল। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটা আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটা ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক কেউ কথা। রাত ক্রমে গভীর হল। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন, আমি যেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারোর আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল। তারপর আর এক সেকেন্ড, তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না।
যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারা দিন কিছু না খেয়েই শুয়ে রইলাম, আর কেবলমাত্র কাল রাত্রের কথাটাই ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অমন অতর্কিতে এখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করেও সারা দিন আমার সন্দেহ ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়াল জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে এবং সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয় ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলেছিলে ওই সব কথা, নাইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঠের, আর কখনো অমন পাগলামি করতে চেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্য রকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি।
তার সেবা করি, দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথাটা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর, নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। তা কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি একটা মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি গূঢ় ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ না। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়, এ বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহানামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহানামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল এই ভূতডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষা এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যা সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকাবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতডামর এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের প্রথম শ্লোকই হল,
অক্ষতং সম্প্রবক্ষামি যোগিনী সাধনোত্তমম সর্বত্র সাধনং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতিগুজ্জ মহাবিদ্যা দেবানপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকম একজন জীব। তোমার সাহস থাকে তো সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি কি আর আমায় সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আমি মনে মনে ভাবলাম, আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে কিংবা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি, ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের যে সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই নে। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, এই কেন, আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মতি দেখেছিলেন? তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। আর ছেড়ে সেরে উঠি এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আরেকটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখি না। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পর্ণহতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমস্থায় মৎসন্দ্রনাথ সম্মতম আমিষান্নই পূপসূপই সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডমরের সমিধ দিয়ে বালির ওপর হোম করে এই মন্ত্রে আহুতি দিলাম। ওং টং থং ঝং ই খং মধু সৌন্দর্যই নমঃ। জাতি ফলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল।
কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব কটা নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতাই নেই। যেমন মাতু পাগলি তেমনই এই সাধু। তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এইসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে, আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যা বলিনি। যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বুনোফুলি আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম, তার গুঁড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরুচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রেই সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন? নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? মানে কেমন তার চেহারা? ভারী রূপসী যদি বলি, কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতীকাশা বিদ্যুৎ পুঞ্জ নিভা সতী নীলাম্বর পরিধানা মদ বিহবল লোচনা নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মোদিতা কমলাঙ্গিং স্মেরুমুখিং পিনতুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আমি বললাম, আপনি কি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, তো কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কম্য নয়। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে, মদ বিহলই লোচনা। ওরে বাবা, সে কি চোখের ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি উদ্গ্রীব হয়ে বললাম, আহা, বর্ণটা রাখুন, আপনি কি হলো সেটা আগে বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। নদী রাতের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য,
সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলাও এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর তীরে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিকবিদিকের জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন। নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বলল, বাবা ঠাকুর, আমার খালি ছিলা হয়ে হয়ে মরিয়েছে। এর জন্য তোমার কাছে কোনো মাদুলি আছে? এমন ভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানিয়ে কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপরে সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোলজিহ্বা, করালিনী প্রচণ্ডা, কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করাসিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ কটু গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরী সুবাস কোথায় মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচী মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? হ্যাঁ,
ভয় কিসের? বললাম। ভয় কই? খলখল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? হ্যাঁ, তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকলে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললাম, দেবী, তোমায় ভালোবাসি। ও মতি আমায় দেখিও না, আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী সে দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মতিতে আমায় দেখতে চাও? বলো, তবে সেই মতিতে এক্ষুনি দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গরম শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললাম, সেই রাত্রি থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এর জন্যই। হয়তো একদিন মরব এর হাতেই। সাপুড়ে সাপ খেলায় মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মতি ভুলে গেলাম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যা, তোমায় বহর নিয়ে যাব। কোথায়? সে তো এখন বলবো না। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্য লাস্যময়ী যৌবন চঞ্চলা মঞ্চ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বড় বিপদ আসছে তোমার, তৈরি হও। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন আমার সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমায় এ অবস্থায় গ্রামের অনেকেই দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করল। ছেঁড়া ময়লা কাপড়, মাথায় জট, গায়ে খড়ি উঠছে। এই তখন আমার অবস্থা। আমায় বাড়ি ধরে আনবার জন্য সে টানাটানি, আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে যে হবেই, এই আমার অদৃষ্ট লিপি।
অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এর জন্যই। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরেই সবাই বলল কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কোনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, সে কি ছেলে খেলা? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না? কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে সরৈশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যিই মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাতটিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলব ভেবেছ? আমাদের পক্ষেও সুলভে নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতন সঙ্গীহারা বদ্ধহারা জীবন কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের যাওয়া যায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনি। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অতৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছাকৃত সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে আমাদের। সুখী ভেবো না আমাকে। আমি বললাম, এতই যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদী হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না, পড়তে কখনো হয়ওনি। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে এসে দাঁড়ালাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতা জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলে ততক্ষণ তার চোখ মুখের ভাব ও গলার স্বরে গল্পের সত্যতা সম্পর্কে অবিশ্বাস জন্মায়নি।
কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তা নাই বা বললাম, কিছু জিনিস বরং না বলাই থাক। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।